আম্মা, আপনার ছেলেকে ফোন করবেন, সে যেন এসে আমাকে হসপিটালে নিয়ে যায়। শরীরটা খুব খারাপ, অসুস্থতার মাত্রা দিন দিন বেড়েই চলেছে। আমি আর পারছি না আম্মা, আমাকে হসপিটালে নিয়ে চলুন। আজকালকার বউদের একটা স্বভাব, একটা কিছু হতেই পারে না, ডক্টরের কাছে গিয়ে কারি কারি টাকা ঢেলে দিয়ে আসবে। বলি টাকা কামাতে কত কষ্ট করতে হয় জানো? তা কিভাবে জানবে? বাসায় বসে বসে খাও, আমার ছেলেটা বাইরে খেটে মরে, আর তুমি ঘরে বসে বসে আরাম আয়েশ করো। কিছু হলেই মহারানীর মতো আদেশ করো। আপনি এভাবে বলছেন কেন আম্মা? বিয়ে হওয়া বয়সে আমি কবে ডক্টরের কাছে গিয়েছি সেটা বলতে পারবেন? আমার মাথা খুব যন্ত্রণা করছে, আমি ভেবেছি ঠিক হয়ে যাবে, সময়ের সাথে মাথার ব্যথাটা দ্বিগুণ হচ্ছে। একটা মানুষ টাকার জন্য চিকিৎসার অভাবে কষ্ট করবে, আপনি সেটা বসে বসে দেখবেন? এত সাহস আমার মুখে মুখে কথা বলো? আজকে তিহান আসুক, এর একটা বিহিত করেই ছাড়বো। তুমি খুব বার বেড়েছ। আগের দিনে আমরা কত কষ্ট করে সংসার করেছি, পেটে বাচ্চা নিয়েও এত এত কাজ করেছি, তবুও ডক্টরের কাছে যাই নাই। সামান্য মাথা যন্ত্রণা করছে বলে ডক্টরের কাছে গিয়ে টাকা নষ্ট করে আসবে। শাশুড়ির কথা শুনে পিহু কিছু বলল না, মাথায় হাত দিয়ে নিজের রুমে চলে গেল। ভাবি, আমাকে এক কাপ চা বানিয়ে দাও তো, প্রচণ্ড মাথা ব্যথা করছে। পিহু মলিন মুখ করে বলল, আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, কষ্ট করে নিজেই একটু বানিয়ে খাবে, সন্ধ্যার সময় আমি বানিয়ে দিব। লামিয়া বিরক্ত হয়ে বলল, চা বানিয়ে দিবে না বললেই পারো, এত বাহানা করার কি আছে ভাবি? পিহু তাচ্ছিল্য করে বলল, বাড়ির বউ হয়েছি বলে আমার অসুস্থ হতে নেই, নাকি বাড়ির বউদের অসুস্থ হওয়াটা পাপ? লামিয়া শান্ত হয়ে বলল, সরি ভাবি, আমি বুঝতে পারি নাই, তুমি সত্যি অসুস্থ। আমার কথায় কিছু মনে করো না, মাইগ্রেনে ব্যথাটা প্রচুর বেড়েছে, কোনো কিছু সহ্য করতে পারছি না। আমি এখান থেকে চলে যাই, না হলে তোমার সাথে আরো বাজে ব্যবহার করে ফেলবো। বিকেলে তিহান বাসায় আসতেই ফরিদার অভিযোগ শুরু হয়ে গেল। বাবা তুই এসেছিস? জানিস আজকে তোর বউ আমার মুখে মুখে তর্ক করেছে, একটু মাথা যন্ত্রণা করেছে দেখে আমাকে সে বলছে, আম্মা আপনার ছেলেকে ফোন দিবেন, আমাকে ডক্টরের কাছে নিয়ে যান। বলি টাকা কি গাছে ফলে? সামান্য কারণে ডক্টরের কাছে গিয়ে টাকা নষ্ট করার কোনো মানে হয়? তুই সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করিস, আর তোর বউ বাসায় বসে বসে টাকা ধ্বংস করার চিন্তা করছে। পিহু বিরক্ত হয়ে বলল, আম্মা আপনি এভাবে বলছেন কেন? আমি কি মানুষ না, নাকি বাড়ির বউদের অসুস্থ হতে মানা? 7 দিন ধরে অসুস্থ শরীর নিয়ে কাজ করছি, তবু আপনার মায়া হচ্ছে না? নিজের মেয়ে হলে আমার সাথে এমন করতে পারতেন? তিহান রাগী কণ্ঠে বলল, পিহু তুমি মায়ের সাথে এভাবে কথা বলছো কেন? তোমাকে কতবার বলেছি মায়ের সাথে একদম বাজে ব্যবহার করবে না। তোমার শরীর খারাপ, তুমি অসুস্থ হয়েছো, আমাকে বলতে পারতে, আমি তোমাকে টাকা দিয়ে দিতাম। আমি কালকে অফিসে যাওয়ার সময় আমার হাতে টাকা দিয়ে যাব, তুমি ডক্টরের কাছে চলে যেও। পিহু মলিন কণ্ঠে বলল, আমার শরীরটা খুব একটা ভালো না, তুমি আমাকে হসপিটালে নিয়ে যাবে? বিশ্বাস করো আমি আর পারছি না, আমার দম বন্ধ হয়ে আসে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। আমাকে ডক্টরের কাছে নিয়ে চলো। এত টাকা পয়সা দিয়ে কি করবে, তা যদি সঠিক সময়ে কাজে না আসে? তিহান উচ্চস্বরে বলল, আমি পারবো না, আমার কাজ আছে, তুমি আম্মা বা লামিয়ার সাথে চলে যাবে। বলে রুমে ফ্রেশ হতে চলে গেল। পরের দিন সকালবেলা পিহু শান্ত হয়ে বলল, আম্মা চলুন ডক্টরের কাছে যাব। ফরিদা ভ্রু কুঁচকে তাকালো। ডক্টরের কাছে যাব মানে? তোমাকে দেখে তো অসুস্থ বলে মনে হচ্ছে না, সুস্থ শরীর নিয়ে শুধু শুধু ডক্টরের কাছে যাওয়ার দরকার নেই। পিহু অবাক হয়ে বলল, কালকেই তো আপনার ছেলে আপনাকে আমার সাথে ডক্টরের কাছে যেতে বলল, আপনার ছেলে আপনাকে টাকা দিয়ে যায়নি? ফরিদা বিরক্ত হয়ে বলল, তিহান সেই সকালে বের হয়ে চলে গিয়েছে, আমার হাতে একটা টাকা দিয়ে যায়নি। টাকা না থাকলে ডক্টর তোমাকে এমনি এমনি দেখবে? পিহু করুণ হয়ে বলল, তিহান তো এমন করে না, যেটা মুখ দিয়ে বলে সেটা ঠিক তার মনে থাকে। এত বড় কথা তিহান ভুলে গেল? বিষয়টা খুব করে পিহুকে ভাবাচ্ছে। ভাবতে ভাবতে পিহু নিজের রুমে চলে গেল। লামিয়া রেগে বলল, আম্মু তুমি ভাবিকে মিথ্যা কথা বললে কেন? ভাইয়া তো ভাবির জন্য তোমাকে টাকা দিয়ে গিয়েছে, এটা কিন্তু একদম ঠিক হলো না। ভাবির জায়গায় আমি থাকলে তুমি এমন করতে পারতে? ভাবি সত্যিই খুব অসুস্থ, যদি একটা কিছু হয়ে যায় নিজেকে ক্ষমা করতে পারবে? ফরিদা রেগে গিয়ে বলল, ভাবির হয়ে দালালি করতে এসেছো? আমি ঘরে মরে পড়ে থাকলেও তাকায় দেখিস না, ভাবির জন্য দরদ উতলে পড়ছে। এতই যখন দরদ লাগছে তাহলে নিজের টাকা দিয়ে ডক্টর দেখে নিয়ে আয়। লামিয়া বিরক্ত হয়ে বলল, আম্মু আমি কি কামাই করি? আমি কিভাবে ভাবিকে ডক্টরের কাছে নিয়ে যাব? আমি কয়দিন ধরে দেখছি ভাবির শরীরটা ভালো না, তাই তোমাকে বলেছি।
আমার বলার দায়িত্ব ছিল, আমি বলেছি। এখন তুমি তাকে ডক্টরের কাছে নিয়ে যাবে কি না সেটা তোমার ব্যাপার। কেউ মরলেই কি আর কেউ বাঁচলেই কি। রাতে তিহান রুমে প্রবেশ করতেই পিহুর কঠিন কণ্ঠ ভেসে এলো। পিহু চিৎকার করে বলল, তুমি এত স্বার্থপর হলে কি করে? তোমাকে কালকে এত করে বললাম আমার শরীরটা ভালো না, তবু আমার কথা কানে নিলে না। সকালে কোন বিবিকে টাকা না দিয়ে চলে গেলে? তিহান অবাক হয়ে বলল, আমি আম্মুর কাছে টাকা দিয়ে গিয়েছি। কেন, আম্মু তোমাকে কিছু বলে নাই? পিহু ভ্রু কুঁচকে বলল, তুমি নাকি টাকা দিয়ে যাও নাই? সকালেই তো আম্মা বলল। তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি বলে রুম থেকে বেরিয়ে চলে গেল। তিহান মায়ের রুমে প্রবেশ করতে করতে বলল, আম্মু, তুমি নাকি পিহুকে বলেছ আমি তোমাকে সকালে টাকা দিয়ে যাই নাই? মিথ্যা কথা কেন বলেছ আম্মু? ফরিদা অবাক হবার নাটক করে বলে, কি? তোর বউ এত বড় মিথ্যা কথা বলেছে? আর তুই অমনি বউয়ের কথা শুনে নাচতে নাচতে আমাকে কথা শোনাতে চলে আসলি? এই দিন দেখার জন্য বেঁচেছিলাম। সকালে তোর বউকে কত করে বললাম, বৌমা চলো তোমাকে হসপিটালে নিয়ে যাই। তোর বউ বলল তার শরীর ঠিক হয়ে গিয়েছে, সে ডক্টরের কাছে যাবে না, টাকাগুলো নিয়ে বান্ধবীদের সাথে ঘুরতে যাবে। আমি তাকে নিষেধ করায় সে আমার উপরে রেগে আছে। আমার নামে এত বড় মিথ্যা অপবাদ দিবে তা আমি কখনো কল্পনা করি নাই। তোর বউকে নিজের মেয়ের মতো ভালোবাসতাম, আজ থেকে তোর বউ আমার মন থেকে বের হয়ে গেল। তিহান মায়ের কথা শুনে থমকে গেল। কার কথা বিশ্বাস করবে ভেবে পাচ্ছে না। মাথা চুলকিয়ে বলল, আম্মু, তুমি কষ্ট পেও না, আমি হয়তো ভুল শুনেছি। ফরিদা রেগে গিয়ে বলল, তোর টাকা তুই নিয়ে যা, তোর বউয়ের হাতে টাকাগুলো দিয়ে বলবি সে যেন ভালো ডক্টর দেখিয়ে নেয়। বন্ধু বান্ধবের পেছনে অথবা টাকা খরচ করে লাভ নেই। আম্মু, টাকাগুলো তুমি তোমার কাছে রেখে দাও। পিহু হয়তো বুঝতে পারে নাই। তুমি সকালে পিহুকে নিজের সাথে করে হসপিটালে নিয়ে যেও, তুমিও ডক্টর দেখিয়ে নিও বলেই মায়ের রুম ত্যাগ করল। তিহান রুমে প্রবেশ করে গম্ভীর কণ্ঠে বলল, মায়ের রুমে টাকা রেখে গিয়েছিলাম, মা টাকাগুলো দেখতে পায় নাই, তাই তোমাকে নিয়ে যায়নি। আম্মুর হাতে টাকা তুলে দিয়ে এসেছি, কাল সকাল আম্মুর সাথে হসপিটালে যাবে। পার্থী অশান্তি চায় না, তাই এতটুকু মিথ্যা আমাকে বলতে হলো। সরি পিহু, সে মনে মনে বলল। পিহু মলিন মুখে বলল, আম্মার সাথেই কেন যেতে হবে? তুমি চাইলেই আমাকে নিয়ে যেতে পারো। তিহান পিহুর গালে হাত রেখে বলল, আমি অন্যের অফিসে কাজ করি, একদিন না গেলে জবাবদিহি করতে হয়। আমি এত কষ্ট কাদের জন্য করছি বলো? তোমাদের ভালো রাখার জন্যই করছি, তাই না? বলো, এভাবে কাজে ফাঁকি দেওয়া যাবে না। তুমি কালকে আমার সাথে যেও, কেমন? বলেই ওয়াশরুমে চলে গেল। বেশ কিছুদিন পরের কথা, পিহু রান্না করতে করতে বুকে ব্যথা অনুভব করল। কাজ রেখে শাশুড়ির কাছে এসে বলল, আম্মা, আমার সেই বুকে ব্যথা করছে। গ্যাস্ট্রিকের ব্যথা, একটা ওষুধ খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। পিহু বুকে হাত রেখে নিজের রুমে টান হয়ে শুয়ে পড়ল। কখন ঘুমিয়ে গেছে সে জানে না। তিহানের ডাকে চোখ পিটপিট করে তাকালো। তিহান নরম কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? দুপুরে এসে ঘুমিয়েছ? এখন রাত 2টো বাজে, তবুও তোমার ঘুম ভাঙার নাম নেই। তিহানের কথায় পিহুর চোখ বেরিয়ে আসার উপক্রম। পিহু তড়িঘড়ি করে উঠতে গিয়ে বুকে ব্যথা অনুভব করল। দুপুরে অনেক খারাপ লাগছিল, এসে শুয়েছি, তারপরে কিছু মনে নেই। রাতে খেয়ে পিহু আর তিহান শুয়ে পড়ল। 4টার দিকে পিহু উঠে বসল। এই তিহান, উঠো না, আমার বুকে খুব ব্যথা করছে, আমাকে হসপিটালে নিয়ে চলো। তিহান বিরক্ত হয়ে বলল, তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে? এত রাতে কেউ হসপিটালে যায়? সকাল হোক, তারপরে নিয়ে যাব। পিহু কোনো কথা না বলে বুকে হাত দিয়ে শুয়ে পড়ে। তিহান সকালে রেডি হতে হতে বলল, অনেক বেলা হয়ে গিয়েছে পিহু, এখন উঠছ না কেন? বলে পিহুর কাছে আসলো। পিহুর সমস্ত শরীর ঠান্ডা হয়ে আছে। পিহু শ্বাস নিচ্ছে না। তিহান কান্না করতে করতে চিৎকার করে সবাইকে ডাকল। সবাই এসে অপরাধীর মতো একে অপরের দিকে তাকিয়ে আছে। তাদের অবহেলার জন্য একটি ফুল অকালে শেষ। পিহু চলে গেল অনেকদিন, সবাই আগের মতো হয়ে গিয়েছে। ফরিদা কাশতে কাশতে লামিয়াকে ডাকল। লামিয়া, আমার শরীরটা ভালো না, আমাকে ডক্টরের কাছে নিয়ে চল। লামিয়া ফোন টিপতে টিপতে বিরক্ত হয়ে বলল, আম্মু, টেবিলে ওষুধ রাখা আছে, খেয়ে নাও, আমাকে আর জ্বালিও না। ছেলে তো বইয়ের শোকে পাগল হয়ে পাগলা গারদে বসে আছে, আর আমার কাছে ঝামেলা দিয়ে গিয়েছে। ফরিদা করুণ স্বরে বলল, সত্যিই অনেক কষ্ট হচ্ছে, আমাকে ডক্টরের কাছে নিয়ে চল। লামিয়া বিরক্ত হয়ে বলল, আজকে না, কালকে নিয়ে যাব। লামিয়া চলে যেতেই ফরিদার দু চোখ বেয়ে নোনাজল গড়িয়ে পড়ল। আজকে ভীষণ করে পিহুর কথা মনে পড়ছে। সেও পিহুকে ঠিক এভাবে অবহেলা করেছে, আজ নিজের সাথে হচ্ছে। এজন্য পিহুর কষ্টটা অনুভব করতে পারছে। আফসোস হচ্ছে
কেন মেয়েটার সাথে এমন করেছে। আজকে পিহুর মতো তার পাশে কেউ নেই। ভাবতে দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে কান্না করতে লাগলো।